আজ অমিত শাহ এবং জেপি নাড্ডার বৈঠক রয়েছে। আজই কারা মন্ত্রী হবেন তা চূড়ান্ত হবে আজই, আর সেই তালিকা নিয়ে বৈঠক অমিত শাহ এবং জেপি নাড্ডার। আজ অমিত শাহ এবং জেপি নাড্ডার বৈঠক হবে, এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে, নিউজ রুম থেকে রয়েছে সুচারু। আজ জেপি নাড্ডা এবং অমিত শাহের বৈঠক রয়েছে, আর কারা মন্ত্রী হবেন সেই চূড়ান্ত তালিকা নিয়ে বৈঠক। দেখো, মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করা নিয়েই অমিত শাহ এবং জেপি নাড্ডা বৈঠকে বসেছেন। শরিক দলের কাকে কি দিতে হবে সেটা নিয়ে আলোচনা বিস্তর হয়েছে এবং 5 জন সাংসদ পিছু একজন করে মন্ত্রী, সেই সব ফর্মুলা একেবারে সেট করে আজকে চূড়ান্ত মন্ত্রিসভার তালিকা প্রস্তুত করা হবে এবং সেই তালিকা আজকে রাতের মধ্যেই নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দেবেন। নরেন্দ্র মোদীর নির্দেশেই অমিত শাহ এবং জেপি নাড্ডা এই মুহূর্তে বৈঠক করছেন এবং শুক্রবার অর্থাৎ আজকে রাতেই সেই তালিকা পৌঁছে যাবে নরেন্দ্র মোদীর হাতে। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে একেবারে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি তারা পেতে পারেন 4টি মন্ত্রিত্ব, নীতিশ কুমার এবং তার দল পেতে পারেন রেল মন্ত্রক, সেই সঙ্গে জলশক্তি মন্ত্রক। একনাথ শিন্ডে তার দল পেতে পারে সড়ক পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দপ্তর। ফলে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজধানী শহরে দফায় দফায় বৈঠক বিভিন্ন রাজনৈতিক শিবিরের এবং শাহ নাড্ডার আজকের প্রথম বৈঠকটা শুরু হলো মন্ত্রিসভা চূড়ান্ত করা নিয়ে, সেই লিস্ট নিয়ে। যদিও আমরা জানতে পাচ্ছি আগামীকাল যখন নরেন্দ্র মোদী সন্ধ্যে 6টার সময় শপথ নেবেন, সেই সময় শপথ অনুষ্ঠানে তার সঙ্গে প্রথম সারির কয়েকজন মন্ত্রী শপথ নেবেন। অর্থাৎ মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত হয়ে গেল, সবাই যে আগামীকাল শপথ নেবেন এমনটা নয়। মন্ত্রিত্বের তালিকায় রাজনাথ সিং রয়েছেন অমিত শাহ, রয়েছেন নীতিন গডকরি। এছাড়াও টিডিপির পক্ষ থেকে একজন পূর্ণমন্ত্রী আগামীকাল শপথ নিতে পারেন। রেল দপ্তরের পক্ষ থেকে পূর্ণমন্ত্রীকে শপথ নেওয়ানো হতে পারে, এরকম পরিকল্পনা কিন্তু রয়েছে এবং সন্ধ্যে 6টার সময় সেই শপথ অনুষ্ঠান হবে। তার আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মন্ত্রক বন্টনের আগে মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করে নিতে চাইছে বিজেপি এবং শাহ নাড্ডার এই বিশেষ বৈঠক সে কারণেই। অঙ্কিতা। সুচারু, এর পাশাপাশি রাজ্যের রাজ্য সভাপতিদের নিয়েও বৈঠক হবে এবং সেই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? দেখো, আজকে সব রাজ্যের রাজ্য সভাপতি, অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নয়, সব রাজ্যের রাজ্য সভাপতিদেরকে নিয়ে বৈঠকে বসতে চলেছে অমিত শাহ নাড্ডা। আজকে সেটা তাদের দ্বিতীয় বৈঠক হবে। সেই বৈঠকে তারা বুঝে নিতে চাইবেন যে কোন কোন জায়গায় কি কি সাংগঠনিক দুর্বলতা রয়েছে। পশ্চিমবঙ্গে এই যে হারের কারণ, এই যে ভরাডুবি, সেই ভরাডুবির চুলচেরা বিশ্লেষণ হবে। দায় কার, এই প্রশ্ন বারবার উঠছে এবং রাজ্য সভাপতিদের সঙ্গে এই বৈঠকে কিন্তু সুকান্ত মজুমদারের কাছ থেকেও বুঝে নেওয়া হবে যে 2019-এ 18টা আসন পাওয়া গেল আর 12টা আসন হলো এবারে, অর্থাৎ এতটা কমে গেল কেন, 6টা আসন কমে গেল কেন, তার ব্যাখ্যা কিন্তু জেপি নাড্ডা অমিত শাহ চাইবেন। বুথভিত্তিক কমিটি কি গড়ে তোলা যায়নি সঠিক সময়? মানুষের মন কি বোঝা যায়নি? কিভাবে প্রচার হয়েছিল? এবং একটা কেন্দ্র বদল করে প্রার্থী দেওয়া নিয়ে ক্ষোভ, ইতিমধ্যেই সেই ক্ষোভের সঞ্চার ঘটিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন মেদিনীপুর থেকে তাকে তুলে নিয়ে এসে বর্ধমান দুর্গাপুরে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এবং অগ্নিমিত্রা পালকে দাঁড় করানো নিয়েও তিনি বলেছেন যে তার সঙ্গে কথা না বলেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। ফলে এই প্রার্থী নিয়ে একটা অসন্তোষ রয়েছে। অমৃতা রায় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, পরাজিত প্রার্থী, তিনি বলেছেন যে এত টাকা মোদিজি পাঠিয়েছিলেন প্রচারের জন্য, অথচ সেই টাকা কোথায় ব্যবহার হলো তিনি জানেনই না। ফলে এইরকম একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এসেছে। দায় বর্তাবে কার ওপর, সেটা খুব বড় বিষয়। এবং অমিত শাহ নাড্ডা আজকেই কিন্তু সমস্ত রাজ্য সভাপতিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে যখন বসবেন, হারের শোচনীয় কারণ কি, শোচনীয় এই হারের কারণ কি, তা নিয়ে যখন তারা বসবেন, সুকান্ত মজুমদারের থেকে কৈফিয়ত চাওয়া হবে। এবং অবশ্যই যার দিকে সকলে তাকিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গেও কিন্তু আজকে সন্ধেবেলায় নাড্ডা এবং শাহ বসবেন, কারণ তার অনেক প্রস্তাব ছিল প্রার্থীর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তার কর্তৃত্বই বলো বা তার কথাকে গুরুত্ব দিয়েই কিন্তু প্রার্থী তালিকা সাজানো হয়েছিল। ফলে এক্ষেত্রে কেন ফলাফল এত খারাপ হলো তার বিশ্লেষণ নিশ্চয়ই হবে এবং সমস্ত রাজ্যের, শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, আবার বলবো উত্তরপ্রদেশেও ফলাফল খারাপ হয়েছে। ফলে উত্তরপ্রদেশের রাজ্য সভাপতিকে ইতিমধ্যেই ডাকা হয়েছে, যদিও তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তিনি রিজাইন করে দিতে চান
তিনি এই হারের দায় স্বীকার করে তিনি রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে চান। উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি কিন্তু এমনটাই জানিয়েছে নেতৃত্বকে। কিন্তু অত সহজে কি রেহাই পাওয়া যায়? সবার আগে অমিত শাহ এবং নাড্ডার কাছে ধরে ধরে বিশ্লেষণ করতে হবে কোথায় খামতি হয়ে গেল এবং কি কারণে বিজেপির ফলাফল বাংলাতেও এত খারাপ হলো। ফলে রাজ্য সভাপতিদের সঙ্গে আজকে কিন্তু এই বৈঠকটা, যে বৈঠকটা চলছে খানিকটা আগেই বললাম মন্ত্রিসভার তালিকা নিয়ে, সেই বৈঠকের পরেই কিন্তু সব রাজ্যের রাজ্য সভাপতির উপস্থিতিতে হতে চলেছে সেই একেবারে ফলাফলের চুলচেরা বিশ্লেষণ। এবং সেই বিশ্লেষণের সমস্ত রাজ্যের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সমস্ত রাজ্যের রাজ্য সভাপতি উপস্থিত থাকবেন অমিত শাহ এবং জেপি নাড্ডার টেবিলে। সুচরি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো দিলীপ ঘোষ এবং অমৃতা রায় তারা যে বিস্ফোরক মন্তব্য করেছেন, শোনাবো আপনাদেরকে। যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানো দরকার আছে। যারা পার্টি দাঁড় করিয়েছেন, যারা পার্টিকে জিতিয়েছেন, তাদেরকে সঙ্গে নিতে হয়। সেরকম অনেক কার্যকর্তা বসে আছেন, যে কোনো কারণে কাজ করেননি, তাদেরকে সঙ্গে নেওয়া উচিত পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য, যারা দূর নিয়ে এসছেন পার্টিকে। খামতি তো হয়েছে, রেজাল্টটাই সব শেষ। সেটা কেন হয়েছে এবার ভাবতে হবে সবাইকে। দেখুন, কি ঘটনা ঘটেছে আমার পক্ষে জানা অসম্ভব। আমি এইটুকু বলতে পারি, আর আমি কারুর নাম নিইনি, আগেও নিইনি, এখনো নিচ্ছি না। আর আমি ব্যক্তি আক্রমণে অবিশ্বাসী। আমি মহুয়া মৈত্রকেও কিন্তু ব্যক্তি আক্রমণ করিনি, কাজেই সেটা আমি পার্টির লোককে করব, সেটা যদি কেউ বলে ডাহা মিথ্যে কথা বলছে। তো সেখানে আমার ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই পারে, আমি কথা বলতেই পারি, সেখানে তারা আটকাতে পারে না। তারা মেজাজ দেখিয়ে হোক বা উল্টোপাল্টা কথা বলেই হোক, সেটা আমায় আটকানো যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে দিল্লি থেকে যা টাকা এলো, যে বুথের যারা লোক তারা কিছু পেল না, এখনো হিসেব বাকি আছে। আমি কাতারে কাতারে মেসেজ পাচ্ছি বা কাতারে কাতারে লোক এসে আমায় বলছে। তাহলে আমায় ধরে নিতে হয় সবাই মিথ্যে কথা বলছে আর কিছু মানে হাতে গোনা লোক সত্যি কথা বলছে, সেটা তো হয় না। তো সেই হিসেবে আমি যারা আমার সঙ্গে ঘুরেছে, প্রচারে কষ্ট করেছে, খেটেছে, তাদের নিশ্চয়ই আমি বিশ্বাস করব। তো সেই হিসেবে আমার মনে হয়েছে যে এটা দিল্লি থেকে যদি টাকাটার ব্যবস্থা করত, কিভাবে কি খরচা হবে বা কিভাবে কোথায় দিতে হবে বা কি করতে হবে, সেই গাইডলাইনটা যদি দিয়ে দেওয়া হতো এবং একটা মনিটরিং সিস্টেম থাকতো, আজ মনে হয় না আমাদের এই অবস্থা হতো। প্রথম রাজনীতিতে এসছেন এবং যেদিন কাউন্টিংয়ের আগে পর্যন্ত ওনার আমাদের যে ক্যাশিয়ারের দায়িত্ব ছিলেন এবং রাজ্য নেতৃত্বে যিনি ছিলেন, তাদের সঙ্গে উনি বারবার বসেছেন, আলোচনা করেছেন। অ্যাকাউন্ট ওনার নাম, অ্যাকাউন্টে সই কত টাকা এসছেন উনি জানেন। আর সেই বিষয়টা নিয়ে আমরা কোনো বিষয় এগুলো কারোর নামে দোষারোপ করছি না। কিন্তু যেদিন কাউন্টিং হলো, 4 তারিখে কাউন্টিংয়ের পরে যখন হেরে গেল ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমৃতা রায় এবং বিজেপি, তারপরে থেকেই ওনার মনে হয়েছে। তার আগে কিন্তু দীর্ঘদিন 13 তারিখে ভোট হয়ে গেছে, 4 তারিখ পর্যন্ত, 3 তারিখ পর্যন্ত উনি আমাদের সঙ্গে ছিলেন। কাউন্টিং এজেন্ট ঠিক করা হয়েছে, একটা এজেন্টে হবে না, সেখানে আরও নির্দল প্রার্থীর এজেন্ট দিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে ভিতরে প্রবেশ করানো হয়েছে। 4 সেট, অর্থাৎ 4 সেট এজেন্ট, একটা টেবিলে 4 জন করেছিল। আপনাদেরকে শোনালাম তাদের বক্তব্য। আর আজই অন্যদিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে, মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে হবে এই বৈঠক। আজই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে, এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা আবারও চলে যাবো আমাদের নিউজ রুমে সুচারু মিত্রের কাছে। সুচারু, আজই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে, এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবে এবং বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? দেখো, নির্বাচনের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এছাড়াও রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, তাদের নেতৃত্বে এই বৈঠক। ওয়ার্কিং কমিটির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেশ কয়েকটা এজেন্ডার উপর আজকের এই বৈঠক। প্রথম এজেন্ডা যে ভোটের পরবর্তী পর্যায়ে ফলাফলকে বিশ্লেষণ করা এবং কোথায় কোথায় সংগঠনে খামতি থেকে গেল তার ময়নাতদন্ত কিন্তু হবে। উত্তরপ্রদেশের সংগঠনে বাড়তি নজর দিতে চায় কংগ্রেস, কারণ এই জায়গাটাতে একটা কোল্যাটারাল ড্যামেজ রয়েছে, যেখানে বিজেপি কিন্তু ফলাফল খারাপ করেছে, অনেকটা আসন তাদের কমে গেছে। এই জায়গাটাতে এই সুযোগকে কাজে লাগাতে চায় কংগ্রেস এবং উত্তরপ্রদেশে কংগ্রেসের সংগঠনে বিশেষ নজর দেওয়া, দরকার হলে সেখানে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করে সংগঠনের ঝাঁজকে বাড়ানো এবং মানুষের কাছে কিভাবে যাবেন সেই সব নিয়ে আলোচনা হবে। তবে শুধু উত্তরপ্রদেশ নয়, অন্যান্য রাজ্যেও ফলাফল বিশ্লেষণ করা হবে। এই যে
একেবারে ওয়ার্কিং কমিটির বৈঠক, সেই বৈঠকে। এবং এর সাথে সাথে যেটা জানা যাচ্ছে বেশ কিছু রাজ্যে নেতৃত্বের বদল আসতে পারে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যদিও সবটাই পলিটিক্যালে পারমানেশন এবং কম্বিনেশনের উপর হয়। এক্ষেত্রে অধীর চৌধুরী বাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি, তাকে ডাকা হয়েছে। সদ্য তিনি বহরমপুরে নির্বাচনে পরাজিত হয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ হাইকমান্ডের সঙ্গে তার একটা বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছিল, যে ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে সঙ্গ দেওয়ার প্রশ্নে অনেক প্রশ্ন তুলেছিলেন অধীর চৌধুরী। পরবর্তীকালে ফলাফলে দেখা গেল 1 লক্ষেরও বেশি ভোটে অধীর চৌধুরী পরাজিত হয়েছেন। তাকে মল্লিকার্জুন খার্গে গতকালই ফোন করে ডেকেছিলেন, দিল্লিতে রাতেই পৌঁছে যান অধীর চৌধুরী। ওয়ার্কিং কমিটির এই বৈঠকে অধীর চৌধুরীও থাকবেন, তার বক্তব্য অবশ্যই শোনা হবে এবং শোচনীয় পরাজয়ের কারণ কি সেটাও যেমন শোনা হবে। একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির পদে কি অধীর চৌধুরী থাকছেন, নাকি এই ওয়ার্কিং কমিটির বৈঠকের পরেই একটা বড় সিদ্ধান্ত উঠে আসতে পারে এবং অধীর চৌধুরীকে সরানো হতে পারে, এমনটাও কিন্তু হাইকমান্ড সূত্রে আমরা জানতে পাচ্ছি। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে অধীর চৌধুরীকে নিয়ে আলাদা করে মল্লিকার্জুন খার্গে এবং কংগ্রেসের হাইকমান্ড তারা আলাদা করে বৈঠকে বসবেন, কারণ অধীর চৌধুরী এমন একটা স্ট্যাচারের নেতা, তিনি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ, ফলে তাকে নিয়ে অন্য কোনো পরিকল্পনা দলের আছে কিনা, সেক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে তাকে সরিয়ে বড় কোনো কেন্দ্রীয় দায়িত্বে দেওয়া হবে কিনা, সে বিষয়টা নিয়েও কিন্তু একটা জল্পনা রয়েছে। কিন্তু আবারও বলবো, এ বিষয়ে এখনই কোনো নিশ্চয়তা নেই। ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রথমেই ফলাফলের ময়নাতদন্ত এবং উত্তরপ্রদেশ সহ যেখানে যেখানে খামতি রয়েছে সেখানে আরেকটু সংগঠনে জোর দিলে আগামী দিনে ভালো ফল আসতে পারে এই বিষয়ে। এবং সংসদে কংগ্রেস কিভাবে অ্যাক্ট করবে, আগামী অধিবেশনগুলোতে কিভাবে তারা এনডিএ জোটের ওপর চাপ তৈরি করবে, সেগুলোকে নিয়েও কিন্তু আজকে ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনা হবে। এবং অবশ্যই বাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনি কোন অবস্থানে থাকেন, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে আবারও বহাল থাকেন কিনা, নাকি তাকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে, এই বিষয়টার দিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুচারু। আজই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে, মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে হবে সেই বৈঠক। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তলবে দিল্লিতে অধীর রঞ্জন চৌধুরী।